আজকে থেকে তোমাদের দ্বিতীয় পত্রের ক্লাস শুরু করব। তো আজকে হচ্ছে আমরা পরিবেশ রসায়ন দ্বিতীয়। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। আমরা দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় যেটা পরিবেশ রসায়ন, সেটার পড়া শুরু করব আর কি। তো এই চ্যাপ্টারে তোমাদের শুরু হচ্ছে বয়েল ও চার্লসের সূত্র এবং সমন্বয় সূত্র থেকে। আমরা সেই জায়গা থেকেই আজকের লেকচারটা শুরু করব। তো আজকের লেকচারের মধ্যে বয়েলের সূত্র, চার্লসের সূত্র থাকবে, তারপরে এদের সমন্বয় সূত্র থাকবে, তারপর হচ্ছে অ্যাভোগাড্রোর সূত্র এবং আদর্শ গ্যাসের যে সমীকরণ সেগুলো থাকবে। প্রথমে এই যে গ্যাসের সূত্রগুলো, সেই সূত্রগুলোকে আসলে একত্রে গ্যাসের সূত্র বলা হয়। তোমরা মানে বিজ্ঞানীরা গ্যাসের ভৌত ধর্ম ভিত্তিক পরিবর্তনশীল 4টি রাশি নিয়ে আলোচনা করেন, যেমন গ্যাসের মোল সংখ্যা, আয়তন, চাপ ও তাপমাত্রা প্রভৃতির। এটা দ্বিতীয় পত্রে নতুন অধ্যায়টা। তো তোমার যে কোনো দুইটা রাশিকে স্থির রেখে বাকি দুইটা রাশির মধ্যে পরীক্ষা নিরীক্ষা করে কিছু সম্পর্ক উপস্থাপন করেন, যেগুলো গ্যাস সূত্র নামে পরিচিত। এবং এই সূত্রগুলো হলো বয়েলের সূত্র, চার্লসের সূত্র এবং অ্যাভোগাড্রোর সূত্র। তো এই চ্যাপ্টার একদম শুরুর দিকে অংশগুলো তোমাদের এখন সিলেবাসে নাই। মানে আমাদের প্রকৃতির যে বিভিন্ন ঘটনাগুলো ঘটে থাকে, যেমন ধরো বৃষ্টিপাত, কুয়াশা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, এই সবগুলো কিন্তু আসলে বায়ুমণ্ডলীয় যে গ্যাস উপাদানগুলো আছে তাদের, বলতে পারো জলীয় বাষ্প আছে, তার চাপ, আয়তন এবং তাপমাত্রার মধ্যে সম্পর্কের কারণে হয়ে থাকে। সেইগুলোর উপর ভিত্তি করে কিন্তু আসলে এই সূত্রগুলো আসছে আর কি। তো প্রথমে আসবো আমরা বয়েলের সূত্রে। বয়েলের সূত্রটা হলো স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন ওই গ্যাসের উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। তার মানে এখানে আয়তনের সাথে চাপের সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। তাহলে তোমার টি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কোনো একটা নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ যদি পি হয় এবং তার আয়তন যদি ভি হয়, তাহলে আমরা বয়েলের সূত্র অনুযায়ী লিখতে পারি ভি প্রপোর্শনাল টু 1/p, কারণ এটা হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক। আর এই প্রপোর্শনাল চিহ্নটা উঠাই দিলে এখানে একটা সমানুপাতিক ধ্রুবক কে চলে আসবে। তাহলে এখানে পাওয়া যাবে ভি ইকুয়ালস টু হচ্ছে কে বাই পি। তাহলে আমরা লিখতে পারি পিপি ইকুয়ালস টু হচ্ছে কে, এটা আমরা লিখতে পারি। তাহলে এখান থেকে দেখা যাচ্ছে গ্যাসের চাপ এবং আয়তন এই দুটার গুণফল হচ্ছে ধ্রুবক। এবং তোমার যে কোনো গ্যাসের ক্ষেত্রে নির্দিষ্ট তাপমাত্রায় গ্যাস এবং চাপের আয়তনের গুণফল সবসময় ধ্রুব থাকবে। আমরা যদি নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের চাপ পরিবর্তন করে P1, P2 এবং P3 করি এবং সেক্ষেত্রে যদি আয়তন আমরা V1, V2 ও V3 পাই, তাহলে আমরা এই বয়েলের সূত্র থেকে লিখতে পারি P1 V1 ইকুয়ালস টু কে হবে, P2 V2 ইকুয়ালস টু কে হবে, P3 V3 ইকুয়ালস টু কিন্তু কে হবে। তো সেক্ষেত্রে আমরা সরাসরি এভাবে লিখতে পারি P1 V1 ইকুয়ালস টু হচ্ছে P2 V2 ইকুয়ালস টু হচ্ছে P3 V3। মানে সকল ক্ষেত্রে চাপ এবং আয়তনের গুণফলটা ধ্রুব থাকবে। এখন এই বয়েলের যে সূত্রগুলো ছিল সেখান থেকে আমরা প্রথম যে সম্পর্কটা পাইছিলাম সেটা ছিল V প্রপোর্শনাল টু 1/p। আর এখান থেকে দেখা যাচ্ছে আয়তনের সাথে চাপের সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। আবার আমরা এটাও বলতে পারি আয়তনের সাথে 1/p, যেটা 1/p এর সম্পর্ক হচ্ছে সমানুপাতিক। আবার আমরা আরেকটা অংশ দেখছিলাম পিপি ইকুয়ালস টু হচ্ছে কে। তার মানে চাপ এবং আয়তনের গুণফল সবসময় কি থাকবে? ধ্রুব থাকবে। এই তিনটা সম্পর্কের উপর ভিত্তি করে আমরা তিনটা লেখচিত্র পাই বয়েলের সূত্র অনুযায়ী। বয়েলের সূত্র অনুযায়ী তোমার স্থির তাপমাত্রায় নির্দিষ্ট পরিমাণ গ্যাসের উপর বিভিন্ন পরিমাণ চাপ প্রয়োগ করে তোমার যে আয়তন পাওয়া যায়, তার দ্বারা আয়তন বনাম চাপ যে লেখচিত্র আমরা অঙ্কন করি সেখানে একটা বক্ররেখা পাওয়া যায় বা অধিবৃত্তের মতো রেখা পাওয়া যায়। আবার আয়তন বনাম 1/p এর লেখচিত্র অঙ্কন করলে মূলবিন্দুগামী সরলরেখা পাওয়া যায়, এই যে মূলবিন্দুগামী সরলরেখা। আর এছাড়া পিভি বনাম পি এর লেখচিত্র অঙ্কন করলে এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা পাওয়া যায়।
এই ৩ ধরনের সরলরেখাকে বলা হয় সমতাপীয় রেখা বা আইসোথার্ম। তবে যদি আইসোথার্মের সংজ্ঞা আসে অনেক সময় ক নাম্বারে বা সমতাপীয় রেখা কি, তখন আমরা বলবো বয়েলের সূত্র অনুযায়ী স্থির তাপমাত্রায় আয়তন বনাম চাপের লেখচিত্র অঙ্কন করলে যে বক্ররেখা পাওয়া যায় তাকে আইসোথার্ম বলা হয়। তবে এখানে ৩টা রেখাই কিন্তু আইসোথার্ম, কারণ এখানে তাপমাত্রা স্থির। আইসো মানে সম আর থার্ম মানে হচ্ছে তাপীয়, সমতাপীয় রেখা বলা হয় এগুলোকে। তাহলে যখন আমি ভি বনাম পি এর লেখচিত্র অঙ্কন করব, আমরা যত সামনের দিকে যাচ্ছি চাপের পরিমাণ তত বাড়াচ্ছি, আর চাপ বাড়লে আয়তনের পরিমাণ কমতে থাকে। এবং গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে কিন্তু তোমার শুরুতে চাপের মান খুব দ্রুত কমতে থাকে, এই জন্য খুব দ্রুত এখানে চাপের মান কমতেছে, আয়তনের মান কমতেছে। এটা একটা পর্যায়ে আসার পর তুমি চাপ যতই বাড়ো না কেন আয়তনে কিন্তু তেমন একটা সংকোচন ঘটবে না গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে। তো এটা মনে রাখতে হবে, গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে শুরুর দিকে তোমার চাপ প্রয়োগে, অল্প চাপ প্রয়োগে আয়তনে খুব দ্রুত সংকোচন ঘটে, পরবর্তীতে আর এইভাবে ঘটে না। সেজন্য আমরা এরকম একটা বক্ররেখা বা অধিবৃত্তের মতো রেখা পাবো। আর আমরা যখন আবার ভি বনাম 1/p এর লেখচিত্র অঙ্কন করব, এখানে কিন্তু ভি এর সাথে 1/p এর সম্পর্ক হচ্ছে তোমার সমানুপাতিক। 1/p এর সম্পর্ক সমানুপাতিক, তার মানে 1/p এর মান যত বাড়বে আয়তন তত বাড়বে, এবং সেটা সমানুপাতিক হারে বাড়বে। স্ট্রেট লাইন পাওয়া যাবে মূল বিন্দু দ্বারা। আর আমরা যখন পিভি বনাম পি এর লেখচিত্র অঙ্কন করব, আমরা কি জানি, চাপ তুমি যতই প্রয়োগ করো না কেন সেক্ষেত্রে যে আয়তন পাওয়া যায় সেই চাপ এবং আয়তনের গুণফল সবসময় কি থাকে, ধ্রুব থাকে, পিভি পিভি কোষ্ঠী কে। তার মানে তুমি চাপ যতই বাড়াও চাপ এবং আয়তনের গুণফল ধ্রুব থাকবে। সেক্ষেত্রে আমরা এরকম এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা পাবো। আমরা এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা পাবো। এখন তুমি নিম্ন তাপমাত্রায় একরকম রেখা পাবা, উচ্চ তাপমাত্রায় উপরের রেখা পাবা, কারণ নরমালি তাপমাত্রা বাড়ালে আয়তন কিভাবে বাড়ে, আর আয়তন বেড়ে গেলে পিভি এর গুণফল বেড়ে যাবে, সেক্ষেত্রে তুমি এই উপরের রেখাটা পাবা। এটা পাওয়া যাচ্ছে তোমার 400 কেলভিন তাপমাত্রায়, ঠিক আছে। আবার তোমার K3 এর তুমি যদি তাপমাত্রা বাড়িয়ে দাও 600 কেলভিনে নিয়ে আসো, তাহলেও তুমি এটা নির্ণয় করতে পারবা, ঠিক আছে। মানে তবে এটা আরো উপরে রেখা পাওয়া যাবে। ঠিক একইভাবে এখানে একটু দেখাই দিই, এই যে আমরা ভি বনাম পি এর লেখচিত্র অঙ্কন করলাম, ধরো এটা হচ্ছে T1 কেলভিন তাপমাত্রায়। এখন তুমি যদি তাপমাত্রা বাড়িয়ে T2 তে নিয়ে আসো তখনও তুমি একই ধরনের রেখা পাবো, তবে এটা একটু উপরের দিকে হবে। যদি T3 তাপমাত্রায় বের করি, যে তাপমাত্রা বড় সেক্ষেত্রে একই রকম রেখা পাওয়া যাবে, তবে এটা একটু উপরের দিকে পাওয়া যাবে। ঠিক একইভাবে এখানে ভি বনাম 1/t এর লেখচিত্র অঙ্কন করলো, 1/p এর লেখচিত্র অঙ্কন করলে তুমি বিভিন্ন তাপমাত্রায় বিভিন্ন রেখা পাবা। যেমন T1 এটা আমি T2 তাপমাত্রা নিলাম, যে তাপমাত্রাটা তোমার T1 সেক্ষেত্রে এই রেখাটা পাবো। আমি T3 তাপমাত্রায় বের করলাম, সেক্ষেত্রে আমি একই ধরনের রেখা পাবো ভিন্ন জায়গায়, এবং এই T3 এর মান অবশ্যই T2 থেকে বেশি হবে। এটাই হলো বয়েলের সূত্রের গ্রাফ। স্যার হ্যাঁ, বলো বলো তোমার প্রশ্নটা বলো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। রেগুলার, হ্যাঁ, প্রথম দিকে ডট ডট দেয়া কেন? ডট দেওয়ার কারণ হচ্ছে একদম শুরুতে তো জিরো থেকে আর শুরু করে না, এই জন্য কোনো কোনো ক্ষেত্রে ডট ডট দেওয়া থাকে। আয়তন তো একদম জিরো থেকে শুরু করা হয় না, নির্দিষ্ট মান থেকে শুরু করা, কারণ আমি শূন্য থেকে তো কোনো একটা গ্যাসের আয়তন হিসাব করতে পারি না, সম্ভব কি? আমি জিরো থেকে তো কোনো কিছুকে নতুন করে তৈরি করতে পারবো না, পারবো? ধরো আমি যদি এখানে একটা রেখা এটা দেখাই, ধরো না স্যার। আয়তন বনাম 1/p এর লেখচিত্র অঙ্কন করলাম,
তাহলে একদম জিরো আয়তন বলতে বোঝাচ্ছে যে আমি শূন্য থেকে কোনো কিছু সৃষ্টি করে ফেললাম, সেটা সম্ভব না। এই জন্য শুরু থেকে একটু ডট ডট দেওয়া থাকে, তারপরে এরকম একটা রেখা আঁকা থাকে। তবে এটাকে পেছনের দিকে বর্ধিত করলে এটা জিরো বিন্দুতে এসে ছেদ করবে। ওকে, বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি, থ্যাংক ইউ। এরপর আসলে আমরা চার্লসের সূত্রে আসবো। চার্লসের মূল সূত্রটা হচ্ছে এখানে দেওয়া আছে। দেখো, স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাসের জন্য, তুমি যদি 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাস করো, তার জন্য ওই গ্যাসের 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যে আয়তন হয় তার 1/273 অংশে যথাক্রমে বৃদ্ধি বা হ্রাস পায়। তার মানে তুমি কোনো একটা গ্যাসের তাপমাত্রা যদি 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করো, তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তার যে আয়তন ছিল সেই আয়তনের 1/273 অংশ কি হবে? বৃদ্ধি পাবে। যদি তুমি 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হ্রাস করো, তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তার যে আয়তন ছিল তার 1/273 অংশ হ্রাস পাবে। আর এই 1/273 অংশটিকে বলা হয় স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক। তাহলে আমরা যদি একটু সমীকরণ আকারে এটার প্রকাশটা দেখি, ধরো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওই নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন হচ্ছে ভি নট, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। তাহলে আমি যদি 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি করি, তাহলে ভি নট বাই 273 এই অংশটা কি হবে? বৃদ্ধি পাবে। বলা আছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তার যে আয়তন তার 1/273 অংশ বৃদ্ধি পাবে তাপমাত্রা বৃদ্ধি করবে। তাহলে ভি নট বাই 273 অংশ বৃদ্ধি পাবে। তাহলে আগে আয়তন ছিল কত? ভি নট, আর এখন বৃদ্ধি পেল কত? ভি নট বাই 273। যোগ করলে নতুন আয়তন পাওয়া যাবে। তাহলে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি করলে নতুন আয়তন হবে ভি নট প্লাস ভি নট বাই 273। আর যদি আমি টি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি করি, তাহলে আয়তন হবে ভি নট প্লাস টি ইন্টু ভি নট বাই 273। এখান থেকে ভি নটটা কমন নিলে 1 প্লাস টি বাই 273 অংশটা পাওয়া যায়। এটি হলো এর গাণিতিক রূপ। এখানে যদি কেউ না বুঝে থাকো জিজ্ঞেস করতে পারো। বুঝতে পারছি। আর যদি আমরা তাপমাত্রা হ্রাস করি, তাহলে আয়তনটা হবে ভি নট মাইনাস টিভি নট বাই 273। এটি হচ্ছে গাণিতিক রূপ। ধরো আমরা ধরলাম স্থির চাপে নির্দিষ্ট করে কোনো গ্যাসের আয়তন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হচ্ছে 2 সেন্টিমিটার কিউব, T1 ডিগ্রি উষ্ণতা হচ্ছে V1 সেন্টিমিটার কিউব এবং T2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এটা হচ্ছে V2 সেন্টিমিটার কিউব। তাহলে প্রথম যে অবস্থাটা ছিল T1, সেই T1 উষ্ণতায় চার্লসের সূত্রটা হবে V1 equals to V into 1 plus T1 by 273। এখানে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আয়তন ছিল V, এই সম্পর্কটা আমরা পাবো। সেক্ষেত্রে লেখা যায় V into 273 plus T1 divided by 273। এখন কোন, হ্যাঁ বল। স্যার আপনার ব্যাকগ্রাউন্ড থেকে অনেক শব্দ হচ্ছে। আচ্ছা, ওটা এখানে তোমার কোনো একটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার সাথে যখন আমরা 273 যোগ করি, তখন কিন্তু সেটা কেলভিন স্কেলে চলে যায় এবং কেলভিন স্কেলে তাপমাত্রাকে ক্যাপিটাল টি দিয়ে প্রকাশ করা হয়। তাহলে 273 প্লাস T1 ইকুয়ালস টু হবে ক্যাপিটাল T1 কেলভিন তাপমাত্রা। তাহলে সমীকরণটা দাঁড়াবে V1 ইকুয়ালস টু V T1 বাই 273। এটা হচ্ছে 1 নাম্বার সমীকরণ। ঠিক একইভাবে তোমার T2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তন হবে V2 ইকুয়ালস টু V ইন্টু 1 প্লাস T2 বাই 273। এখানেও সমাধান করলে আসবে V ইন্টু 273 প্লাস T2 ডিভাইড বাই 273। এখন 273 এর সাথে T2 যোগ,
হ্যাঁ বলো। স্যার সাউন্ড হচ্ছে অনেক। এখনো কি সাউন্ড আসতেছে? জি স্যার। জি স্যার। কিন্তু এখানে স্যার মেবি আপনি মাইক, মানে স্যার আপনি কথা বললে সাউন্ডটা আসে, মাইকে প্রবলেম হয়। ফ্যানের শব্দ হচ্ছে। না, ফ্যানের শব্দ এখন থাকার কথা না, কারণ ফ্যান অফ হয়ে গেছে। স্যার অফ আপনি করে মাইকে প্রবলেম, কারণ স্যার আপনি কথা বললেই শব্দটা হয়। এখনো কি কথা সেভাবেই শোনা যাচ্ছে, সাউন্ড হচ্ছে? জি স্যার। আচ্ছা, 1 মিনিট। ওকে, তো এখানে ঠিক একইভাবে সূত্রটা পাওয়া যাবে। V2 ইকুয়ালস টু হচ্ছে তোমার V ইনটু T2 বাই 273। এটা হচ্ছে 2 নাম্বার সমীকরণ। তো এখানে 1 নাম্বার এবং 2 নাম্বার সমীকরণ যদি আমরা ভাগ করি 1 ডিভাইড বাই 2, তাহলে এখান থেকে সমীকরণটা পাওয়া যাবে V1 বাই V2 ইকুয়ালস টু T1 বাই T2, এই সমীকরণটা পাওয়া যাবে। তো সেখান থেকে লেখা যায় V1 বাই T1 ইকুয়ালস টু V2 বাই T2। ঠিক একইভাবে সেখান থেকে আমরা লিখতে পারবো V বাই T ইকুয়ালস টু হচ্ছে K, কারণ এখানে সব ক্ষেত্রেই দেখা যাবে আয়তন এবং তাপমাত্রার যে অনুপাত সেটা সবসময় ধ্রুব থাকবে। ঠিক আছে, আয়তন এবং তাপমাত্রা অনুপাতটা সব ক্ষেত্রে ধ্রুব থাকবে, এবং সেক্ষেত্রে আমরা লিখতে পারি V প্রপোর্শনাল টু হচ্ছে T, কারণ যখনই আমরা V বাই T ইকুয়ালস টু K লিখবো, এখানে এই সমানুপাতিক ধ্রুবকটা যখন উঠিয়ে দিব তখন একটা সমানুপাতিক চিহ্ন চলে আসবে আর কি, তখন সম্পর্কটা দাঁড়াবে V প্রপোর্শনাল টু T। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি চার্লসের সূত্রের সংক্ষিপ্ত রূপ, সেটা হচ্ছে স্থির চাপে নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের আয়তন তার পরম তাপমাত্রার সমানুপাতিক। এটি হচ্ছে চার্লসের সূত্র, এবং সেই সূত্র অনুযায়ী আমরা যদি V বনাম T এর লেখচিত্র অঙ্কন করি, যেহেতু এটা সমানুপাতিক সম্পর্ক, আমরা একটা সরল রেখা পাবো। এরকম একটা সরলরেখা পাওয়া যাবে যেটা y অক্ষকে ছেদ করবে, তবে এটা অবশ্যই 0 বিন্দুতে আসবে না, কারণ তোমার 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন 0 হয়ে যায় না। তাই এখানে তোমার মূল বিন্দুগামী সরলরেখা আসলে পাওয়া যাবে না, তবে একটা ঊর্ধ্বগামী সরলরেখা পাওয়া যাবে। তো নিম্ন চাপের ক্ষেত্রে, মানে উচ্চ চাপের ক্ষেত্রে রেখাটা নিচ দিয়ে আসবে, কারণ চাপ যত বেশি হয় আয়তন তত কম হয়, আর চাপ যত কমাবো রেখাগুলো তত উপরের দিক দিয়ে যাবে, এবং এগুলো y অক্ষকে ছেদ করবে। এটা হচ্ছে y অক্ষ এবং এটা হচ্ছে x অক্ষ। এখন এই সরল রেখাগুলোকে যদি আমরা পেছনের দিকে বর্ধিত করি, তাহলে দেখা যাবে একটা পর্যায়ে এসে সে x অক্ষকে ছেদ করছে, আর যেই জায়গায় সে x অক্ষকে ছেদ করবে সেই জায়গায় v এর মানটা কিন্তু 0 হবে। তার মানে আয়তন কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে, এবং সেই তাপমাত্রার মানটা দেখা যায় -273 ডিগ্রি সেলসিয়াস, বা এটাকে আমরা -273.15 ডিগ্রি সেলসিয়াসও বলতে পারি। এক্সাক্ট মানটা হচ্ছে 273.15 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এই -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা গ্যাসের আয়তনটা 0 হয়ে যাচ্ছে। এই তাপমাত্রাটাকে বলা হয় পরম শূন্য তাপমাত্রা। আর এখানে আমরা আয়তন বনাম তাপমাত্রা যে লেখচিত্র অঙ্কন করলাম, সেই ক্ষেত্রে যে সরল রেখাগুলো পাওয়া যাচ্ছে এটাকে বলা হয় আইসোবার। এই রেখাগুলোকে বলা হয় আইসোবার, কারণ এখানে চাপ স্থির থাকে, আর যেহেতু চাপ একই থাকে তাই এটাকে বলা হয় আইসোবার বা সমচাপীয় রেখা, আর বারটা হচ্ছে চাপের একটা একক। তাহলে যদি আইসোবারের সংজ্ঞা আসে সেকেন্ড পেপারে, তাহলে কিন্তু এটা লিখতে হবে যে চার্লসের সূত্র অনুযায়ী স্থির চাপে আয়তন বনাম তাপমাত্রার লেখচিত্র অঙ্কন করলে যে সরলরেখা পাওয়া যায় তাকে আইসোবার বলে। আর এই চার্লসের সূত্র থেকে আমরা পরম শূন্য তাপমাত্রার একটা ধারণা পাই। এটা হলো তোমার -273 ডিগ্রি সেলসিয়াসকে শূন্য ধরে, পরম শূন্য তাপমাত্রার সংখ্যাটা হলো যে তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে বা তত্ত্বীয়ভাবে শূন্য হয়ে যায় তাকে পরম শূন্য তাপমাত্রা বলা হয়, এবং এই তাপমাত্রার মান হচ্ছে -273 ডিগ্রি সেলসিয়াস বা -273.15 ডিগ্রি সেলসিয়াস।
তারপর হচ্ছে উষ্ণতার পরম স্কেল বা তাপমাত্রার পরম স্কেল বলা হয়, এটাকে কেলভিন স্কেলও বলা হয়। এটাও প্রতিষ্ঠা করা হয়েছে তোমার চার্লসের সূত্র অনুযায়ী। তো এখানে হচ্ছে -273°C শূন্য ধরে তাপমাত্রার যে নতুন স্কেল প্রণয়ন করা হয় তাকে কেলভিন স্কেল বা পরম তাপমাত্রার স্কেল বলা হয়। এবং এই ক্ষেত্রে পরম তাপমাত্রাকে ক্যাপিটাল টি দিয়ে প্রকাশ করা হয় এবং এটাকে আমরা কেলভিন স্কেল বলি। সংজ্ঞাটা আরেকবার বোঝাইলে ভালো হতো। কেলভিন স্কেল জি স্যার। -273°C শূন্য ধরে, মানে যে তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে শূন্য হয়ে যায় না, যে মানটা কি ছিল -273°C, এইটাকে তুমি শূন্য ধরে তোমার তাপমাত্রার যে নতুন স্কেল তুমি তৈরি করবা সেটাকেই বলা হয় কেলভিন স্কেল। ঠিক আছে? এখন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাটাকে তুমি যখন কেলভিন স্কেলে কনভার্ট করবা তখন তার সাথে 273 যোগ করলে আমরা কেলভিন স্কেলে নতুন তাপমাত্রা পেয়ে যাব। তাহলে এই যে সেটা তো তাহলে নরমাল স্কেলের সমান হয়ে যাবে, তাই না? না, নরমাল স্কেলের সমান কি হবে? পার্থক্য তো 273 হবে। যেমন ধরো আমি বললাম -273°C-কে 0 ধরবো। তাহলে আমি যখন ডিগ্রি সেলসিয়াসের মানটাকে -273 ধরবো, এটা ইকুয়ালস টু হচ্ছে 0 কেলভিন। তার মানে কেলভিন স্কেলের তাপমাত্রাটা গিয়ে দাঁড়াবে হচ্ছে তোমার তখন 0। তাহলে তুমি যে কোনো তাপমাত্রার সাথে যখন এই 273টাকে যোগ করবে তখন সেটা কেলভিন স্কেলে কনভার্ট হবে। আর -273°C হচ্ছে 0 কেলভিন। এর সাথে তুমি যদি তাপমাত্রা আস্তে আস্তে বাড়াতে থাকো তাহলে কেলভিন স্কেলের তাপমাত্রা তখন ধীরে ধীরে বাড়তে থাকবে। তবে দুইটা স্কেল কখনো সমান হবে না, দুইটার মধ্যে ঠিক আছে সবসময় স্যার। দুইটার সাথে সবসময় পার্থক্য 273 হবে। ঠিক আছে? তাহলে এই যে কেলভিন স্কেলের তাপমাত্রা টি এর সাথে ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সম্পর্ক হচ্ছে ক্যাপিটাল টি ইকুয়ালস টু স্মলার টি প্লাস 273। আর স্মলার টি দিয়ে সাধারণত আমরা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাটাকে বুঝি। হ্যাঁ, তবে কোন জায়গাটা সমান হবে? ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রার যে পার্থক্য কেলভিন স্কেলের তাপমাত্রার পার্থক্য সেম হবে। যেমন ধরো আমি এখানে দুটো তাপমাত্রা লিখলাম, একটা হচ্ছে 25°C আর একটা হচ্ছে 38°C। তাহলে এই দুইটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে পার্থক্য কত? 13°C। তাহলে এই 25 থেকে তুমি যখন কেলভিনে কনভার্ট করবা সেটা হবে 298 কেলভিন। আবার 38টাকেও যখন তুমি কেলভিনে কনভার্ট করবা তখন সেটা হবে 311 কেলভিন। তাহলে এই দুটার মধ্যেও কিন্তু তোমার তাপমাত্রা পার্থক্য 13 কেলভিন। এখানে যে জিনিসটা হবে ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রার পার্থক্য আর কেলভিনের মধ্যে তাপমাত্রার পার্থক্য সেম থাকবে, তবে ডিগ্রির সাথে কেলভিনের পার্থক্য হচ্ছে 273 এবং এটাকে পরম স্কেল বলা হয়। এরপর আসবে হচ্ছে সমন্বয় সূত্র। এটা হলো বয়েল ও চার্লসের সূত্রের সমন্বয় সূত্র। তো বয়েলের সূত্র আমরা জানতাম হচ্ছে ভি প্রপোর্শনাল টু 1/p যখন তাপমাত্রা স্থির থাকে। আর চার্লসের সূত্রের সংক্ষিপ্ত রূপটা আমরা দেখলাম ভি প্রপোর্শনাল টু টি যখন পি স্থির থাকে। তাহলে এই দুটো সূত্রকে যদি আমি একসাথে করি তাহলে ভি প্রপোর্শনাল টু হবে টি ইন্টু 1/p। তাহলে এটাকে আমরা লিখতে পারি ভি প্রপোর্শনাল টু টি বাই টি। তো এখানে এই সমানুপাতিক চিহ্নটা উঠিয়ে দিলে একটা সমানুপাতিক ধ্রুবক চলে আসবে, তাহলে এটা হবে কে টি বাই পি। পরবর্তীতে আমরা লিখতে পারি পি ইকুয়ালস টু হচ্ছে কে টি। তাহলে পিভি বাই টি ইকুয়ালস টু হচ্ছে কে। তার মানে চাপ ও আয়তনের গুণফল এবং তাপমাত্রার মধ্যে যে অনুপাত সে অনুপাতটা সবসময় ধ্রুব থাকে এই সমন্বয় সূত্র অনুযায়ী। তাহলে আমরা ভিন্ন ভিন্ন তাপমাত্রায় যখন চাপ এবং আয়তন নির্ণয় করব প্রত্যেক ক্ষেত্রে পিভি বাই টি এর অনুপাত কি থাকবে? সমান থাকবে। যেমন T1 কেলভিন তাপমাত্রায় আমরা আয়তন নির্ণয় করলাম V1 এবং চাপ হচ্ছে P1।
আর T2 কেলভিন তাপমাত্রায় আয়তন V2 এবং চাপ হচ্ছে P2, তাহলে উপরে যে সমীকরণটা ছিল এই সমীকরণটা অনুযায়ী আমরা লিখতে পারি P1 V1 বাই T1 ইকুয়ালস টু হচ্ছে P2 V2 বাই T2 ইকুয়ালস টু হচ্ছে K, কারণ সকল ক্ষেত্রে এই অনুপাতটা সমান থাকবে। এটাই হলো বয়েল ও চার্লসের সূত্রের সমন্বয় সূত্র, এবং বিভিন্ন ম্যাথ করার ক্ষেত্রে আমাদের এই এতটুকু সূত্র কাজে লাগবে। P1 V1 বাই T1 ইকুয়ালস টু P2 V2 বাই T2। তারপর আমরা অ্যাভোগাড্রো সূত্রে আসবো, সেটা হচ্ছে স্থির তাপমাত্রা ও চাপে যে কোনো আদর্শ গ্যাসের সম আয়তনে সম সংখ্যক কণা বা মোল থাকে। যদি আমি একই পরিমাণ বা একই আয়তনের পাত্রে তোমার বিভিন্ন রকম গ্যাস নেই, যেমন একটাতে নিলাম নাইট্রোজেন, একটাতে নিলাম হাইড্রোজেন এবং আরেকটাতে নিলাম অক্সিজেন। এই তিনটাতেই যদি সম আয়তনের নাইট্রোজেন, হাইড্রোজেন এবং অক্সিজেন গ্যাস নেওয়া হয় একই তাপমাত্রা ও চাপে, তাহলে প্রত্যেকটা গ্যাসের মোল সংখ্যা সমান হবে বা প্রত্যেকটা গ্যাসের অণু সংখ্যা সমান থাকবে। এই তিনটা পাত্রে যদি আমি নির্দিষ্ট তাপমাত্রা চাপে একই আয়তনের গ্যাস নিই, তাহলে প্রত্যেকটা গ্যাসের আয়তন মোল সংখ্যা এখানে কি হবে, সমান হবে। তাহলে সেই অনুযায়ী আমরা এখান থেকে লিখতে পারি V প্রপোর্শনাল হচ্ছে N, তার মানে চাপ এবং আয়তন এবং মোল সংখ্যা হচ্ছে সমানুপাতিক, এবং সেটা কখন হবে, যখন তাপমাত্রা ও চাপ স্থির থাকবে। যদি আমি ভিন্ন ভিন্ন তাপমাত্রা ও চাপে নিই তাহলে কিন্তু এটা হবে না। তাহলে এটাই হলো অ্যাভোগাড্রোর সূত্র, V প্রপোর্শনাল টু N। তুমি আয়তন যত বাড়াবা অণু সংখ্যা তত বাড়বে। কথাটা আমরা উল্টেও বলতে পারি, অণু সংখ্যা যত তুমি বেশি নিবা বা মোল যত তুমি বেশি নিবা আয়তন তত বাড়বে। তো এরপরে হচ্ছে আদর্শ গ্যাস সমীকরণ বা অবস্থার সমীকরণ। এটা হচ্ছে এই তিনটা গ্যাসের সমন্বয় সূত্র বলা হয়। আর ওই সমন্বয় সূত্র লেখার আগে আদর্শ গ্যাস কাকে বলে সেটা আমরা একটু জেনে নিব। আদর্শ গ্যাসটা হলো যে সকল গ্যাস সকল তাপমাত্রা ও চাপে বয়েল ও চার্লসের সূত্র মেনে চলে তাদেরকে আদর্শ গ্যাস বলা হয়। সকল তাপমাত্রা ও চাপে বয়েল ও চার্লসের সূত্র মেনে চলবে তাদেরকে আদর্শ গ্যাস বলা হয়। বাস্তবে আদর্শ গ্যাস বলতে কিছু নাই, একটা নির্দিষ্ট শর্ত আরোপ করলে তখন কোনো কোনো গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে, কিন্তু এভাবে নর্মাল ভাবে তোমার কোনো আদর্শ গ্যাস পাওয়া যায় না। তো আমরা এখানে আদর্শ গ্যাসের সমীকরণে আসবো বা সমন্বয় সূত্রতে আসবো, তিনটা সূত্রের সমন্বয় সূত্র। আমরা ধরে নিলাম এখানে n মোল কোনো গ্যাসের আয়তন, চাপ ও উষ্ণতা যথাক্রমে V, P ও T। তো সেক্ষেত্রে আমরা যদি বয়েলের সূত্র লিখি সেটা হবে V প্রপোর্শনাল টু P, V প্রপোর্শনাল টু 1/P, যখন n ও T স্থির থাকবে, মানে অণুর সংখ্যা এবং তাপমাত্রা স্থির থাকবে। চার্লসের সূত্র অনুযায়ী V প্রপোর্শনাল টু হচ্ছে T, যখন n আর P স্থির থাকবে। আর অ্যাভোগাড্রোর প্রকল্প মতে V প্রপোর্শনাল টু হচ্ছে N, যখন T আর P স্থির থাকবে। এই হলো তিনটা সূত্র। এই তিনটাকে যদি আমরা একসাথে করে ফেলি তাহলে হবে V প্রপোর্শনাল টু 1/P ইন্টু T ইন্টু N, এটা আসবে। তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি V প্রপোর্শনাল টু NT/P। এখানে এই সমানুপাতিক চিহ্নটা উঠিয়ে দিলে একটা সমানুপাতিক ধ্রুবক কে চলে আসবে, আর পিটাকে সমীকরণের বাম পাশে নিয়ে গেলে আমরা লিখতে পারি PP ইকুয়ালস টু KNT। তো যখন আমরা আদর্শ গ্যাসের ক্ষেত্রে এই সমীকরণটা লিখবো তখন সমানুপাতিক ধ্রুবক কে এর পরিবর্তে আমরা আর লিখবো, কারণ আদর্শ গ্যাসের ক্ষেত্রে এটা হলো মোলার গ্যাস ধ্রুবক বলা হয় এবং সেটাকে আর দ্বারা প্রকাশ করা হয়, এবং তখন সমীকরণটা হবে PV ইকুয়ালস টু nRT। এটা হচ্ছে n মোল গ্যাসের ক্ষেত্রে। আর যদি আমরা 1 মোল গ্যাসের ক্ষেত্রে সমীকরণটা লিখি তাহলে সেটা হবে PV ইকুয়ালস টু RT। এই সমীকরণটাই হলো, এই লাস্টের সমীকরণটাই হলো তোমার আদর্শ গ্যাসের সমীকরণ বা অবস্থার সমীকরণ।
এবং এটা ব্যবহার করে আমাদের কিছু ম্যাথ করতে হবে বা কোন কোন সূত্র প্রতিপাদনের ক্ষেত্রে আমরা এই সমীকরণটা ব্যবহার করি। আর এখন পর্যন্ত কোন সমীকরণটা প্রতিপাদনের ক্ষেত্রে আমরা এই সূত্রটা ব্যবহার করছি, কে বলতে পারবা? স্যার কেপিকেসির মধ্যে সম্পর্ক নির্ণয়। কেপিকেসির মধ্যে সম্পর্ক নির্ণয়ের ক্ষেত্রে আমরা এই সমীকরণটা ব্যবহার করছি। এছাড়া আমরা যখন ডাল্টনের আংশিক চাপ সূত্র করব তখনও কিন্তু এই সূত্রটা আমরা ব্যবহার করব ডাল্টনের আংশিক চাপ সূত্রের সমীকরণ প্রতিপাদনের ক্ষেত্রে। এই হলো আজকের লেকচারের অংশটুকু। এরপর এখানে কিছু জ্ঞানমূলক প্রশ্ন আছে, যেমন হচ্ছে বয়েলের সূত্রটা লেখো, তারপর হচ্ছে চার্লসের সূত্রটি লেখো, পরম শূন্য উষ্ণতা কাকে বলে, আইসোথার্ম কি, আর আরেকটা টার্ম তোমাদের এখানে বলছিলাম আইসোবার কি, সেটাও তোমরা পড়বা। তারপর হচ্ছে বয়েলের সূত্রটি ব্যাখ্যা করো, এটা হচ্ছে অনুধাবন স্তর ভিত্তিক প্রশ্ন। তারপর হচ্ছে চার্লসের সূত্রটি ব্যাখ্যা করো, তারপর গ্যাসের সমন্বয় সূত্র ব্যাখ্যা করো, আর লাস্ট প্রশ্ন হচ্ছে আদর্শ গ্যাস সমীকরণ বা অবস্থার সমীকরণ ব্যাখ্যা করো। এগুলো প্রশ্নগুলো, এই সবগুলো প্রশ্নের আনসার কিন্তু এই লেকচারের মধ্যে দেওয়া আছে, ঠিক আছে? আর এখানে তোমাদের মধ্যে কেউ কি চার্লসের সূত্রটা বলতে পারবা? এখন চার্লসের সূত্র। স্যার স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন প্রতি ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি বা হ্রাস করলে ওই গ্যাসের 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আয়তনের 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পাবে। আচ্ছা, আর আইসো বারের সংজ্ঞাটা আমি কে বললাম, অন্য কেউ বলতে পারবা? আরেকজন দেখি, কে বলতে পারবা? জি স্যার, স্যার প্রশ্নটা বুঝিনি। আইসোবারের টি সংজ্ঞাটা কি? ভার্সেস বি এর লেখচিত্রে যে রেখাগুলো পাওয়া যায় সেগুলোকে যখন পিছনের দিকে বর্ধিত করা হবে এমন কিছু একটা ছিল। না, বর্ধিত করার দরকার নেই, এতটুকু বললে হবে যে বি বনাম টি এর লেখচিত্র অঙ্কন করলে যে সরলরেখাটা পাওয়া যায় ওইটাই হচ্ছে আইসোবার। আর সংজ্ঞার শুরুতে আরেকটা কথা বলতে হবে, যেখানে চাপ স্থির থাকে আর কি। চাপ স্থির তো সব পুরো রেখাটার মধ্যে, এই জন্য এটাকে আইসোবার বলা হয়। তো এটা খেয়াল রাখতে হবে, এটা আমরা অনেকেই ভুল করি। যখন আইসোবারটা অনেকেই ফার্স্ট পেপারের যে আইসোবারের সংজ্ঞাটা যেটা লিখে দিই, যেখানে ভর সংখ্যা সমান। তো দ্বিতীয় পত্রে আইসোবারটা কিন্তু ভর সংখ্যা সমান না, ওইটাতে হচ্ছে সমচাপীয় রেখা আর কি। ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাসে আমরা এই যে সূত্রগুলো আমরা পড়লাম, এই সূত্র রিলেটেড ম্যাথও দেখব। তারপর সেখানে অ্যাভোগাড্রোর সূত্র আবার হয়তো আমরা একটু ডিটেইলসে আলোচনা করব। তারপরে ডাল্টনের আংশিক চাপ সূত্র, গ্রামীণ ব্যাপন সূত্র, এগুলো ধীরে ধীরে আসবে এবং সেগুলো ম্যাথগুলো আমরা দেখব। এখন যদি কারো কোনো প্রশ্ন থাকে জিজ্ঞেস করতে পারো। কারো যদি কোনো প্রশ্ন থাকে জিজ্ঞেস করতে পারো, নাহলে ক্লাসটা আমরা এখানে শেষ করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং সবাইকে ধন্যবাদ। স্যার আইসোথার্ম কি? আইসোথার্ম হচ্ছে সমতাপীয় রেখা, যেখানে তাপ স্থির থাকবে। এবং এটা যদি আমরা সংজ্ঞা দিই, তাপ স্থির থাকে কার সূত্রে? বয়েলের সূত্রে, তাই না? তাহলে বয়েলের সূত্র অনুযায়ী স্থির তাপমাত্রায় আয়তন বনাম চাপের লেখচিত্র অঙ্কন করলে যে বক্ররেখা পাওয়া যায় তাকে আইসোথার্ম বলে বা সমতাপীয় রেখা বলে। থ্যাংক ইউ স্যার। ওকে, ওয়েলকাম। স্যার পরম শূন্য উষ্ণতা আর পরম শূন্য তাপমাত্রা কি এক? হ্যাঁ, একই। উষ্ণতা মানে তাপমাত্রা, একই কথা। ঠিক আছে, ওকে। আর কারো কোনো প্রশ্ন আছে? ওকে, ঠিক আছে, তাহলে ক্লাসটা আমরা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং তোমাদের সবাইকে স্যার ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।